সমস্ত কিছু ভারতীয় গণমাধ্যমে পাবলিশ হয়েছে এবং সেই লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার শুরু হয় তদন্তের নেক্সট স্টেপ। প্রশ্ন উঠে যে অভয়া সেদিন কেন ওই সেমিনার রুমে গিয়েছিল, আর তদন্তে বেরিয়ে আসে শুধুমাত্র সেদিন নয়, নাইট ডিউটিতে থাকা বেশিরভাগ জুনিয়র ডাক্তাররাই ওই রুমে যেতেন বিশ্রাম নিতে। কারণ যে ডাক্তাররা দিন রাত রোগীদের সেবায় ব্যস্ত থাকে তাদের বিশ্রামের জন্য, রেস্টের জন্য এত বড় হসপিটালে কোনো আলাদা রুম নেই। সেমিনার রুমে এসি আছে, তাই এখানেই তারা রেস্ট নেয়। আর এবার শুরু হয় খুনিকে খোঁজার পালা। সেমিনার রুমে কোন রকম সিসিটিভি ক্যামেরা ছিল না, ক্যামেরা ছিল বাইরের করিডোরে। আর সেই সিসিটিভি ফুটেজে রাত 3টা থেকে 6টার মধ্যে মোট 4 জনকে দেখা গেছে। এই 4 জনকে জেরা করা হয়। 3 জন জানায় যে তারা রোগীর পরিবারের লোক, আর তাদের যুক্তি হিসেবে তাদের উপরে কোনো সন্দেহ ছিল না। কিন্তু একজন, তার কাছে কোনো প্রশ্নের সঠিক উত্তর ছিল না। তার নাম হলো সঞ্জয় রায়। ভোর 4টের দিকে সেমিনার রুমে সে ঢোকে আর 4:45 সেমিনার রুম থেকে বেরিয়ে আসে। সে যখন ভিতরে ঢুকেছিল তার গলায় একটা ব্লুটুথ হেডফোন ছিল, কিন্তু সে যখন বেরিয়ে আসে তখন তার কাছে সেই হেডফোনটা ছিল না। আর সেই হেডফোনটা পাওয়া গেছে অভয়ার মৃতদেহ যেখানে পড়েছিল তার ঠিক পাশেই। আর এখান থেকেই পুলিশ কনফার্ম হয় যে সঞ্জয় রায় হলো সেই ব্যক্তি যে এই ধর্ষণ এবং খুন করেছে। কিন্তু প্রশ্ন হলো এই সঞ্জয় রায় কে? এই সঞ্জয় রায় হলো কলকাতা পুলিশের একজন সিভিল ভলেন্টিয়ার। 2019 সালে সিভিল ভলেন্টিয়ারে তিনি চাকরি পান। এবার আপনার মনে একটা প্রশ্ন জাগবে যে সিভিল ভলেন্টিয়ারের কাজ তো ট্রাফিক সামলানো আর পুলিশের কাজে টুকটাক হেল্প করা, তাহলে সে অত রাতে আরজিকর হসপিটালে কি করছিল? সে ঢুকলোই বা কি করে? তো 2019 সালে সঞ্জয় রায়ের চাকরি হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টে। কিন্তু সেখানে জয়েন করলেও একদিনও তিনি সেখানে ডিউটি করেননি। উল্টো নেতা মন্ত্রী বলুন বা পুলিশের উপরের মহলের ক্ষমতায় সে ট্রান্সফার নেয় ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আর এখান থেকে আরজিকর হসপিটালে মাঝে মাঝে তার আসা যাওয়া ছিল। বিভিন্ন রোগীকে সে অ্যাডমিট করাতো। আর এই কারণেই হাসপাতালের খুঁটিনাটি সমস্ত কিছুই তার জানা ছিল। কোথায় কি আছে, কোন রুমে কে কখন থাকে, সে সব জানতো। আর রাতের বেলা বলুন বা দিনের বেলায় সে নিজের প্রভাব খাটিয়ে যখন তখন সেখানে আসা যাওয়া করতো। আর এই সঞ্জয় রায় সিভিল ভলেন্টিয়ার হলেও এর হাবভাব ছিল কলকাতা পুলিশের কোনো বড় অফিসারের মতো। এলাকার লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া, মহিলা পুলিশদের সাথে অশালীন আচরণ করা, এছাড়াও সিভিল ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়ন ব্যারাকে থাকা, 5টা বিয়ে করা, মোবাইলে অশ্লীল ভিডিও, এমন অনেক অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছে। তবে কলকাতা পুলিশ বলছে যে এই লোকটা অলরেডি তার দোষ স্বীকার করে নিয়েছে আর হাইকোর্ট তাকে 14 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে। এবার এই পর্যন্ত শুনলে মনে হবে বাহ, দোষিত ধরা পড়েই গেল, তাহলে আবার কি, এবার তাকে দ্রুত শাস্তি দিলেই হয়। কিন্তু যখনই আপনি ঘটনাগুলো ডিটেলসে যাবেন তখন আপনার মনে প্রশ্ন জাগবে। মাত্র 45 মিনিট, এই 45 মিনিটের মধ্যে সেমিনার রুমে যাওয়া, সেখানে গিয়ে ধর্ষণ করা, তাকে গলা টিপে হত্যা করা, আবার অতি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসা। এবার নিউজ মিডিয়ায় সঞ্জয় রায়ের যে চেহারা দেখা গেছে তাতে একটা প্রশ্ন আসে যে সঞ্জয় রায়ের একার পক্ষে কি এটা আদৌ করা সম্ভব? উল্টোই ঘটনার সময় সঞ্জয় নেশায় ছিল। আর তখনই উঠে আসে আরেকটা শকিং নিউজ। সেটা হলো যে ডাক্তাররাই পুরো ঘটনার বিরুদ্ধে প্রোটেস্ট করছেন। তাদের দাবি যে ওখানে একজন নয় বরং 2 জনের সিমেন্ট পাওয়া গেছে। এবার স্বাভাবিকভাবেই একজন মানুষের তো 2 রকম সিমেন্ট হয় না, তার মানে সেখানে সঞ্জয় রায় ছাড়াও আরো কেউ একজন ছিল। কিন্তু পুলিশের তদন্তে এখনো পর্যন্ত দ্বিতীয় কারোর নাম সামনে আসেনি। এমনকি পুলিশের তদন্ত নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে যে কেন শুরুতে এটাকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, কেন এই হেডফোনের টুকরোটা খুঁজতে এত সময় লাগলো, এত নামী কলেজের একজন প্রিন্সিপাল হয়ে কেন এরকম মন্তব্য করতে পারলেন, কলেজের রেপুটেশন খারাপ হওয়ার ভয় কি শুরুতে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? সঞ্জয় রায় যেরকম দ্রুত, মানে আপাতত তার বিষয়ে যেরকম জানা গেছে, তাতে কি সে এত তাড়াতাড়ি পুলিশের জালে ধরা পড়ার লোক? সে তো পালিয়ে যেতে পারতো। আর হ্যাঁ, এই যে পুলিশের জাল, নিউজ মিডিয়ায় বারবার যে কথাটি বলা হয়েছে যে পুলিশের জালে ধরা পড়লো সঞ্জয় রায়। সঞ্জয় রায় যে অপরাধ করছে সেটা কি পুলিশ আগে থেকে জানতো না? সে একজন সিভিল ভলেন্টিয়ার হয়ে 4th ব্যাটালিয়ন ব্যারাকে থাকতো, সেটা কি পুলিশ জানতো না? সে অন্যান্য মহিলা সিভিল ভলেন্টিয়ার এবং পুলিশদের উত্তপ্ত করতো, সেটা কি পুলিশ জানতো না? সে যে মদ্যপান করে রোজ হসপিটালে ঢুকতো, সেটাও কি পুলিশ জানতো না? পুলিশ বাদ দিন, ওই হসপিটালের জুনিয়র ডাক্তাররা কি সেটা টের পায়নি? টের পেলে অবশ্যই তারা কমপ্লেন করেছে, কিন্তু তারপরেও সেই লোকটার অবাধ যাতায়াত ছিল। কিন্তু কেন? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। এবার নেক্সট যে প্রশ্নটা উঠে যে একজন সিভিল ভলেন্টিয়ারের এত স্পর্ধা হয় কি করে? আপনি ভাবলে আশ্চর্য হবেন, যেদিন সকালে অভয়ের মৃতদেহ পাওয়া গেছে সেদিনই পূর্ব বর্ধমানের স্টেট জেনারেল হাসপাতালে একজন সিভিল ভলেন্টিয়ার একজন মহিলা ডাক্তারকে হুমকি দিয়ে এটা বলেন যে আরজিকর করে দেব। ভাবতে পারছেন যে কত বড় সাহস? আর এই সাহস তারা কিভাবে পায়? নেতা মন্ত্রী এবং দাদাদের হাত ধরে মাত্র 2 সপ্তাহের ট্রেনিং